সেখানেও আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী বুথে বসেছিল বলে তার স্ত্রীকে রেপ করা হয়েছিল। 5 জন মমতা বন্দ্যোপাধ্যায়, যাদেরকে দুধেল গায়ে বলে, কেউ কেউ লুঙ্গি বাহিনী বলে, তারা সুপ্রিম কোর্টে অবধি গেছিল। টাকার জোর তো কম নেই, কয়লার টাকা, পাথরের টাকা, সেই টাকা নিয়ে এরা সুপ্রিম কোর্ট অবধি গেছিল বেলের জন্য। আজকে সুপ্রিম কোর্ট তাদের বেল নাকচ করে দিয়েছে এই ধর্ষণ মামলায়। একটিতে সাজা হয়েছে, একটিতে চার্জশিট, এবং এরা এখনো জেলের ভিতর। সদাইপুর কাণ্ডের, অপরাধ কাণ্ডে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তারা জেলের ভেতরে আছে। আমার বিশ্বাস পরেশ পালও জেলের ভেতরে যাবে, এবং তৃণমূল কংগ্রেস এবং পুলিশ, সব থেকে ইম্পর্টেন্টলি পুলিশের যে সমস্ত ওসিরা গাফিলতি করেছিলেন তারা জেলের ভেতরে যাবে। আদালত ঠিক যেমন মালদার কেসে, মানিকচকের কেসে যে সাজা দিয়েছে, জালালপুর কেসে যে সাজা দিয়েছে, যে যাবজ্জীবন কারাদণ্ড, সেই ধরনের কঠিন থেকে কঠিনতম সাজা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতৃত্ব যারা অত্যাচার করেছিলেন 2021 সালে, তাদেরকে তার সম্মুখীন হতে হবে। আমরা চাই বিচার ব্যবস্থা এমন একটি ইনস্ট্যান্স তৈরি করুক, এমন একটি নিদর্শন তৈরি করুন, যে ভারতবর্ষের রাজনীতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, কোন রাজনৈতিক দল জেতার পর তার বিরোধীদের উপর অত্যাচার করার যেন আর সাহস না দেখায়, কেউ যেন সেই অপচেষ্টা না করে। আজকে আমাদের যে বুকের জ্বালা, যে জ্বালা নিয়ে 21 সাল থেকে আমরা লড়াই করছি, 21 সাল থেকে যে বাবা নিজের চোখের সামনে নিজের ধর্ষিতা মেয়েকে প্রতিদিন দেখেছে, সেই বাবার অন্তরটা কিছুটা হলেও শান্তি পেয়েছে বলে আমি মনে করি। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের কাছে চিঠি পাঠিয়েছেন, 1, 2 আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েও চিঠি পাঠানো হয়েছে ফের শিখ সম্প্রদায়ের তরফ থেকে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি চিঠি পাঠিয়েছেন আমার জানা নেই। আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যদি চিঠি পাঠিয়ে থাকেন, আমি এটা বুঝতে পারছি না লাস্ট কিছু মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত হাত ধুয়ে আমার পেছনে পড়েছেন। ওনার আমাকে দেখতে পছন্দ হচ্ছে না, নাকি লড়াই করছিলাম রাস্তায় সেটা পছন্দ হচ্ছে না, যে কারণেই হোক, তবে ভালো লাগছে যে সুকান্ত মজুমদারকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার লোকেরা ব্যবস্থা নেওয়ার কথা বলছে, মানে বন্দে মে হ্যাঁ দম। চলুন। সরকার খুনের ঘটনা আপনি একটু যা উল্লেখ করেছেন, সেই ঘটনায় আজকে চরমভাবে আদালতে ভর্ৎসনা করা হলো সিবিআই এর যে কর্মপদ্ধতি তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারক, এবং তাদের বলা হচ্ছে চার্জশিটের কপি দেওয়ার জন্য 1 মাস আরো সময় চাইছিল সিবিআই। সেই সময় বিচারক তাদের ভর্ৎসনা করেন এবং বলা হয় যে 4 বছরে কাউকে গ্রেফতার করার প্রয়োজন মনে করেননি। যে 18 জনের নামে আজকে চার্জশিট দিচ্ছেন, তার মধ্যে 3 জন পলিটিক্যাল হেভিওয়েট, 2 কাউন্সিলর, 1 বিধায়ক, 3 জন পুলিশ কর্তা, মানে পুলিশ আধিকারিক। কিভাবে দেখছেন? দেখুন, আদালতের রায় আমাদের এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই। আমরা আশা করব আদালত যেভাবে নির্দেশ দিচ্ছেন বা দেবেন সেটাকে ফলো করে সিবিআই কাজ করবে। আদালত যদি 18 জনকে গ্রেপ্তার করার কথা বলে থাকেন, তো গ্রেপ্তার করতে হবে তাড়াতাড়ি। এতদিন হয়নি বলে বসে থাকলে তো হবে না। যারা আগামী দিনে যেন গ্রেপ্তার হয়, আমরা সেটাই আশা রাখবো। এখন পরেশ পাল তো পালিয়ে গেছে, পরেশ পাল পগার পার হয়ে গেছে। অপেক্ষা করুন, তৃণমূলে পগার পার হবে। এইভাবে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না রাজ্যে, অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নেবে। বিচারক বলছেন চার্জশিটে যাদেরই নাম আছে, কোনো বিধায়ক হোক, কোনো প্রাক্তন আইসি হন, তাদেরকে আদালতে অ্যাপিয়ার করেই একমাত্র বেল নিতে হবে। এবার এই যে বেল নেওয়ার পরেশ পাল বাইরের প্রক্রিয়া, আদালতে যেতে হবে, সব জানিয়ে দিলেন বিচারক। দেখুন, বিচারকও জানেন যে তৃণমূল কংগ্রেসের অনেক টাকা পয়সা আছে, তারা বিভিন্ন উকিলদেরকে দাঁড় করিয়ে হয়তো জামিন নিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করবেন। এ তো নতুন কিছু নয়। তবে আদালতের এই রায়ের ফলে অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্ব আছে, যারা এই কেসের সাথে যুক্ত, তাদেরকে কমসে কম আদালতের সামনে সশরীরে হাজির হতে হবে। আর তার আগে যদি সিবিআই তাদের গ্রেপ্তার করে, আমি তো চাইবো সিবিআই তাদেরকে গ্রেপ্তার করুক জামিন নেয়ার আগেই। তবে মহামান্য আদালতের সামনে সিবিআইকে এটাও আনা উচিত যে এক সময় আমাদের এক পুলিশ কর্তাকে গ্রেপ্তার করতে গিয়ে সিবিআইকে কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তাহলে মহামান্য আদালত বুঝতে পারবে যে এই রাজ্যে সংবিধান চলে না, সংবিধানের আইন চলে না। গতকালের যে মঞ্চ, সেই মঞ্চে যে কালী ছবি ছিল, সেটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে, এখানে কালী মায়ের অপমান করা হয়েছে, এই তথ্য তিনি তুলে ধরছেন শশী পাজার। দেখুন, শশী পাজার কি বললেন তাদের বিজেপির কিছু যায় আসে না, ধর্তব্যের মধ্যে আনি না।
এরা তো ল্যাম্প পোস্ট। মুখ্যমন্ত্রী কিছু বললে তখন আমরা কিছু বলবো। আজ আমরা মা কালী মন্ত্র নিয়ে জয় মা কালী বলে আমরা নামতে চাই। মা কালী যেভাবে অসুর দমন করেছিল, এখন তৃণমূলের আমলে চারদিকে শুধু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো এই অসুরদের নিধন প্রয়োজন আছে, রাজনৈতিকভাবে এদের নিধন হবে। এটাকে ডোন্ট টেক ইট ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা পলিটিক্যাল নিধন হবে এটা এদের, এবং আগামী দিনে এখানে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। আপনি কাল প্রধান আয়োজক ছিলেন, Wait. কালকের সভার যেহেতু আপনি প্রধান আয়োজক ছিলেন, আপনি মঞ্চে মাল্যদানও করেছেন। যে কথা বলা হচ্ছে মোদিজির ছবি এবং কালী মায়ের ছবি একসাথে রাখা ছিল, আপনার আদেও কি এরকম কিছু ছিল? না না, এ তো মিথ্যে কথা বলছে এরা। কোথায় মোদিজির ছবি তো ওখানে ছিলই না। আমরা মাল্যদান করেছি, একদিকে মা কালী ছবি ছিল, সেখানে অন্য কারো ছবি ছিল না। ওরা হয়তো ভিডিওতে দেখেছে, ব্যাকগ্রাউন্ডে অনেক দূরে এলইডি ছিল, সেখানে মোদিজির ছবি ছিল। সেই জন্য আমি শশী পাজা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেত্রীরা যারা আছেন তাদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে সেটাতে বিশ্বাস করবেন না। আগে নিজে চোখে নিজে কানে শুনে দেখে শুনে তারপরে বিশ্বাস করবেন। আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সম্ভবত শশী পাজা মাননীয় মন্ত্রীর চোখে ন্যাবা হয়েছে, আপাতত ন্যাবাটা সরানোর ব্যবস্থা করুন। ববি হাকিম আজ বলছেন রাজ্যের এই সব যে দপ্তরে 2 থেকে 4 একজন শেষ করুক, ওয়ান বাই ওয়ান। অমিত শাহ বলছেন, ববি হাকিম মানে অমিত শাহ বলছেন না, সরি, যে অভিজিৎ সরকার মার্ডার কেসে এই যে পরেশ পালদের চার্জশিট দেওয়া হচ্ছে, ফিরহাদ হাকিমের বক্তব্য, অমিত শাহ যতদিন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে আমরা এর জন্য তৈরি, কারণ আমার নামেও তো একসময় আমাকে অ্যারেস্ট ফ্যারেস্ট করা হয়েছিল, ভোট আসছে পরেশ টরেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অমিত শাহ। দেখুন, ভারতের আইন অত্যন্ত শক্তিশালী। গৃহমন্ত্রী অমিত শাহ যতদিন আছেন বলে ওনাকে যদি অপেক্ষা করতে হয় তাহলে আরও বহুদিন অপেক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে মাননীয় গৃহমন্ত্রী বর্তমানে অমিত শাহজি আমাদের আছেন, ভবিষ্যতেও থাকবেন। তার যদি কোথাও অন্য জায়গায় এলিভেশন হয় সেক্ষেত্রে যিনি আসবেন তিনি আরও বেশি করা হবেন। তো সেই রিলিফ পাওয়ার কিন্তু কোনো জায়গা আমি আপাতত দেখতে পাচ্ছি না। আগামী 30 বছর কেন্দ্রে বিজেপি সরকার থাকবে, এবং যারা এই ধরনের গর্হিত অপরাধ করেছে আমার ভাবতে অবাক লাগে, এরা নিজেদেরকে মানবিক বলেন, বাঙালি বলেন, আজকে বাঙালি স্বার্থ নিয়ে বড় বড় কথা বলেন। আমার শুধু একটা ছোট প্রশ্ন, যখন অভিজিৎ সরকারকে পিটিয়ে মারা হচ্ছিল, ইট দিয়ে থেতলে মারা হচ্ছিল, অভিজিৎ সরকারের রক্তটা বাঙালির রক্ত ছিল না? পরেশ পালের হাতে বা যারা পিটিয়ে মেরেছিল পরেশ পালের সাথে, তাদের হাতে যে রক্তটা লেগেছিল লাল, সেটা কি বাঙালির রক্ত নয়? নাকি তখন বাঙালি সব পিছনে চলে যায়, সামনে রাজনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক হিংসাটাই শুধু চলে আসে? বাঙালির রক্ত তো আপনারা ঝরাচ্ছেন, আপনারা বাঙালি বিদ্বেষী, আপনারা বাংলাকে সব থেকে পিছিয়ে দিচ্ছেন যে কোনো জিনিসে। কোনো একটা প্যারামিটার নিয়ে আসুন, এই লাস্ট 14-15 বছরের সরকার হতে চললো, কোন প্যারামিটারে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন? চাল উৎপাদনে আমরা এক সময় প্রথম ছিলাম, এখন তৃতীয় চতুর্থের দিকে। হ্যাঁ, আমরা প্রথম হয়েছি নারী পাচারে, আমরা প্রথম হয়েছি 100 দিনের কাজ বেশি করাতে। 100 দিনের কাজ বেশি করা মানে এটা কোনো পজিটিভ ইন্ডিকেটর নয়। আপনার লোকের হাতে ভালো কাজ নেই বলে 100 দিনের কাজ তারা করার জন্য লাফিয়ে লাফিয়ে পড়ে। আমাদের এখানে মানুষকে অন্য রাজ্যে ধান পোতার কাজেও গিয়ে মরতে হয়েছে বর্ধমানের আদিবাসী মহিলাকে। এই ধরনের ঘটনাও ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গে। সুগন্ধা, ওবিসি সংরক্ষণের যে জটিলতা, সেই জটিলতার জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজাল্ট প্রকাশ করা যাচ্ছে না বলে সোনালী চক্রবর্তী ব্যানার্জি তিনি জানাচ্ছেন যে এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে, জটিলতা রয়েছে, তাই আমরা রেজাল্ট আউট করতে পারি। এতগুলো ছাত্রের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করবে নাকি? আজকে যদি সোনালী ম্যাডামের কিছু হয়, উনি ডাক্তারখানায় হসপিটালে যান, ডাক্তারবাবুদের যদি কোনো সমস্যা থাকে, হার্ট অ্যাটাক হয়, ডাক্তারবাবু বলবে আগে সমস্যাটা মিটুক তারপর আমি হার্টের অপারেশনটা করবো, ভালো লাগবে? এতগুলো ছেলের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরকে দেখলে পরে, জনগণ বা সরকারের লোকেদেরকে দেখলে পরে, ছাত্র জনতা যুব তারা একত্রিত হয়ে এদের ঝাঁটাপেটা করবে, সেই দিন আসছে। বাংলার অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। গত কয়েকদিন আগে উত্তরবঙ্গের এক মা বাচ্চাকে খেতে না দিতে পারার জ্বালায় বাচ্চাকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঘর নেই, গর্ত খুঁড়ে তার মধ্যে থাকতে হচ্ছে। কোন জায়গায় পৌঁছে দিয়েছেন এই রাজ্যকে? গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে গেছে পশ্চিমবঙ্গের।
রোজগার নেই, মানুষের হাতে কর্মসংস্থান নেই। গোটা দেশের মধ্যে যারা আইটি ইঞ্জিনিয়ার তারা সবথেকে কম পয়সায় মাইনে দিয়ে এখানে সবথেকে কলকাতায় চাকরি করে, নিউ টাউনে। একজন হায়দ্রাবাদে যত মাইনে পায় তার অর্ধেক মাইনেতে এখানে ছেলেমেয়েরা চাকরি করছে, কল সেন্টারে চাকরি করছে অর্ধেক মাইনেতে। কোন জায়গায় পৌঁছে দিয়েছি এই রাজ্যটাকে? রাজ্যের আজকে সব দপ্তরে 2 ঘন্টার কর্মবিরতি পালন করলো সংগ্রামী যৌথ মঞ্চ ও চাকরিহারা ঐক্য মঞ্চ। কি বলবেন কর্মবিরতি? দেখুন, এই কর্মবিরতি করার পরে আবার চিহ্নিত করে এদের সবাইকে ট্রান্সফার করবে দার্জিলিং। আমার তো মনে হচ্ছে এরপরে গোটা সেক্রেটারিয়েটটাই না ট্রান্সফার হয়ে দার্জিলিং চলে যায়। যখনই দেখা যায় কেউ কোনো নেতা আন্দোলন করছে সামনে থেকে, তো দার্জিলিং ট্রান্সফার করে দায়িত্ব থাকে। সিদ্দিকুল্লাহ চৌধুরী গতকালকে দেখা গেল যে তার গাড়িতে হামলা, তিনি নাকি এলাকায় জানি না, কাজই করেন না, এই সমস্ত অভিযোগ উঠে আসছে। অন্যদিকে সংখ্যালঘুদের এই পেছনের সারিতে চলে যাওয়া ক্রমে সংখ্যালঘুদের কেবলমাত্র ভোট ব্যাংক এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কি তার জন্য দায়ী? দেখুন, সংখ্যালঘুদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ধর্মীয় সুরসুরি দিয়ে তাদের ভোটের অপব্যবহার করছে, তাদের বেসিক ডেভেলপমেন্ট কিচ্ছু হয়নি। গতকাল আমাদের সভাপতি বলেছেন যে আমরা কি ধরনের চাই ডেভেলপমেন্ট। ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীর সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা দেবার সময় দেখেননি কে হিন্দু কে মুসলিম। গ্যাসের কানেকশন, উজালা কানেকশন, বিনা পয়সায় গ্যাস কানেকশন দেওয়ার সময় ভারতীয় জনতা পার্টির সরকার দেখেনি যে কে হিন্দু কে মুসলিম। আমরা এই ডিমার্কেশনে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমরা সবাই ভারতীয় এবং সবাই ডেভেলপমেন্টের স্বাদ পাচ্ছে নরেন্দ্র মোদীর আমলে। নরেন্দ্র মোদীর তৈরি করা রাস্তা যখন 4 লেন দিয়ে যায়, আমাদের গাড়ি যখন যায়, তখন আমরা যেমন খুব আরামে সেখান দিয়ে যেতে পারি, সেই রকম কোনো মুসলিমও যায় তার উপর দিয়ে, কোনো খ্রিস্টান যাচ্ছে, শিখ বৌদ্ধ সবাই যাচ্ছে। তাদের ডেভেলপমেন্ট অফ অল, অ্যাপিজমেন্ট অফ নান। ভারতীয় জনতা পার্টি এই নীতিতে বিশ্বাস করে এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং অন্যান্য এই ধরনের ইসলামিক ফান্ডামেন্টালিস্ট লিডার যারা আছেন, যারা ইসলামিক উগ্র মানসিকতার, যারা মনে করে একটু মুড়ি আর বাতাসা খেয়ে কলকাতাকে অবরুদ্ধ করে দেওয়া যাবে, ভয় দেখানোর চেষ্টা করে যারা কথায় কথায় অন্য সম্প্রদায়ের মানুষকে, যে আমাদের এত জনসংখ্যা আছে, এত জনসংখ্যা দিয়ে আমরা আটকে দেব, এরা মুসলিম সমাজের শত্রু। এরা মুসলিম সমাজকে পিছিয়ে দিচ্ছে এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের শত্রু। বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তার মন্তেশ্বরের এক পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি বলছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকেই মূলত এই মুর্শিদাবাদ মালদাতে এই ধরনের ঘটনা ঘটেছে। তারই দেখুন, আমি তো তাহলে বলবো যে এর একটা বড় এনকোয়ারি হওয়া উচিত, নিরপেক্ষ এনকোয়ারি, তদন্ত হওয়া উচিত। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজে নিজে করেছেন নাকি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কেউ করতে বলেছে, সেটা তদন্ত হওয়া উচিত। যদি সত্যি সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাইয়েরা, মানে ক্লোজ এইড যারা আর কি, তারা যদি গিয়ে দাঙ্গা করে থাকে, বন্ধু বান্ধবরা, তার তো অত্যন্ত চিন্তার বিষয়। একজন মন্ত্রী, তা আবার গ্রন্থাগার মন্ত্রী, তাকে সে যদি দাঙ্গা করায় তাহলে আর গ্রন্থাগার কোথায় থাকবে? বা পশ্চিমবঙ্গের সব গ্রন্থাগার তো নালন্দা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার হয়ে যাবে, আগুন জ্বালিয়ে দেবে সব জায়গায়। কোচবিহারের তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। এটি তৃণমূলের তরফে তারা যে সাংবাদিক সম্মেলন করে বলেছে, এরা শুধু মুখে বিজেপি হিংসার কথা বলেন না, এটা ঘটায়ও, এবং তার প্রমাণস্বরূপ এই ঘটনাকে কোচবিহারের তৃণমূল কর্মী গুলিবিদ্ধর ঘটনা সুকুমার রায়ের ভাইকে গ্রেফতার। দেখুন, তৃণমূল কংগ্রেসের মুখে এই ধরনের কথা মানায় না। ওখানে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য পপুলার সার্টিফাইড গুন্ডা আছে তৃণমূল কংগ্রেসের, তার নাম হচ্ছে উদয়ন গুহ। আর তারপরে সুকুমার রায় আমাদের এমএলএ এবং লড়াকু নেতা, তার ভাইকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, আমার কাছে যা খবর ওখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য পুরো বিষয়টি হচ্ছে। কে পয়সার ভাগ নেবে এই নিয়ে মারামারি দুপক্ষের মধ্যে, সব জায়গাতে তো ওটাই চলছে এখন এই মুহূর্তে। চাপড়ায় অধ্যক্ষকে মারধর করেছেন তৃণমূল নেতা, কোনো পুলিশি পদক্ষেপ নেই। আবার গতকাল মালদায় প্রধান শিক্ষিকাকে হেনস্থা করেছেন তৃণমূল কাউন্সিলর, এখনো পদক্ষেপ নেই। এটা কি তৃণমূল কংগ্রেস অনুমোদিত ভাবে? না না না, তৃণমূল কংগ্রেস অনুমোদিত হিংসা হচ্ছে, আপনারা ভুল বুঝছেন। কসবা কলেজে, কসবাতে সাউথ ক্যালকাটা ল কলেজে যে ধর্ষণটা হয়েছে ওটাও তৃণমূল কংগ্রেস অনুমোদিত ধর্ষণ। এখন সবার সামনে চলে এসেছে বলে বিষয়টা একটা কেউ কেউ নিন্দা করছে, নিন্দনীয় বলছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস এই ধরনের হিংসাকে সমর্থন করে। যে প্রিন্সিপালকে মারা হয়েছে তিনি যেহেতু গভর্নমেন্ট সার্ভিসে আছেন, আমি চিনি তাকে ব্যক্তিগতভাবে, চিনি, আমার সাবজেক্টেরই লোক, তার সাথে একসময় আমার ফোনে কথাও হতো যখন আমি চাকরি করতাম গভর্নমেন্ট কলেজে।
শুভাশিস পান্ডা সম্ভবত তার নাম, তাকে যেভাবে মারা হয়েছে, ওনার মতো একজন জ্ঞানী মানুষকে, উনি প্ল্যান্ট ট্যাক্সোনমির অন্যতম যারা ভালো কাজ করেন, গবেষণার কাজ করেন, সেরকম একজন ব্যক্তি, পড়া পাগল মানুষ, পড়াশুনো নিয়ে থাকেন, অন্য কিছুতে থাকেন না, রাজনীতি অন্য কিছুতে তাকে দেখিনি আমরা কোনো না। কিন্তু যেভাবে তাকে মারা হয়েছে এবং উনি ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদছেন, তো আমার মনে পড়ে যাচ্ছিল, আমি ডায়মন্ড হারবারে গেছিলাম, তখন আমার দিকে জুতো ছোড়া হয়েছিল, ঝাঁটা দেখানো হচ্ছিল, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, তো ওটা কোনো এক্সেপশন ছিল না। দ্যাট ইজ দ্য রুল অফ টিএমসি। টিএমসি এই নীতিতেই বিশ্বাস করে, সে সুকান্ত মজুমদার হলে জুতো মারবে আর প্রিন্সিপাল হলে তাকে থাপ্পড় মারবে, এটাই হচ্ছে। মালদার রতুয়াতে তৃণমূল বিধায়কের সঙ্গে তৃণমূল কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি, এটা 21শে জুলাই প্রস্তুতিকে সামনে রেখে দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। দেখুন, মালদার রতুয়ার অন্য বিষয় আছে। মালদার রতুয়া হচ্ছে মুসলিম অধ্যুষিত বিধানসভা, ওখানে তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমান বিধায়ক আছেন তিনি হচ্ছে হিন্দু বিধায়ক। আগামী দিনে ওখানে মুসলিমরা ঠিক করেছে যে আমরা হিন্দু বিধায়ক এখানে রাখতে দেব না, এই যে জন্য মারামারি হচ্ছে ওখানে। এবং সমরবাবু সম্ভবত ওখানে বিধায়ক আছেন, অত্যন্ত সিনিয়র লিডার, আগামী দিনে ওনাকে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস। সাবিত্রী মিত্র তিনি বলছেন ইসলাম ধর্ম তার পছন্দের ধর্ম, আমাদের পছন্দের ধর্ম, এবং হিন্দু ধর্মের প্রতি বেশ কিছু মন্তব্য করেছেন যেটা করার কথা নয়। আমরা মুসলিমে আছি, মুসলিম ভালো বলছেন। না না, সাবিত্রী মিত্রের মতো লোকেদের তো হিন্দু নাম নিয়ে বসে থাকার অন্তত পক্ষে দরকার নেই, ওপারে লাভ দিয়েই চলে গেলে ভালো হয়। ওপারে মিষ্টি আছে মনে করছেন উনি, আর এপার থেকে বলছেন মিষ্টিটা খুব ভালো, মিষ্টিটা খুব ভালো, তার থেকে লাভ দিয়ে বাবা মিষ্টিই খাও না কেন, সুন্দর করে একটা বোরকা টোরকা পরে উনি ঘুরে বেড়াবেন, ভোটের প্রচার করবেন, কোনো অসুবিধা নেই, আমরা হাততালি দেবো। ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে ক্রিকেটীয় যে সম্পর্ক সেটা ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের যে আবহ তৈরি হচ্ছে তার প্রেক্ষিতে। দেখুন, বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি, যেভাবে হিন্দু মহিলাদের উপর বিবস্ত্র করে অত্যাচার হচ্ছে, এই অত্যাচার মেনে নেওয়া যায় না। এবং আমরা শঙ্কিত এই জন্য যে বাংলাদেশে হিন্দু নিধন হয়েছিল, তখন মুর্শিদাবাদেও দুজন হিন্দুকে কুপিয়ে মারা হলো এবং মহিলাদেরকে ধর্ষণের চেষ্টা করা হলো। এবার আবার বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের যারা ভোটার বা তৃণমূল কংগ্রেসের যারা নেতা, তথাকথিত দুধেল গায়ে যাদের মুখ্যমন্ত্রী বলেন, তারা আবার বাংলার মহিলাদেরকে এইভাবে নগ্ন করে ছবি ভিডিও তুলবেন না তো, আমরা এটা নিয়ে চিন্তিত। সুকান্তবাবু, আপনি মন্ত্রী থাকাকালীন আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে, তা আপনাকে ঢিল ছোড়া হচ্ছে, আমরা সেই ছবি দেখেছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী, তার গাড়িতে এইভাবে আক্রমণ, এটা কি রাজ্যের এই অবস্থা যদি মন্ত্রীদের সাধারণ? দেখুন, দুটোকে মেলাবেন না। ওখানে তৃণমূল সিদ্দিকুল্লাহকে মারছে, মানে চোর চোরকে মারছে, এখানে তো চোর উল্টো আমাদেরকে মারছে। সুকান্ত মজুমদারের মন্ত্রী থাকার পর প্রায় 1 বছর হতে চললো, 5 বছর পার করে 6 বছর সাংসদ আছি, আঙুল তুলে কেউ কথা বলেন না। আমার ওখানে বিরোধী দলের লোকেরাও যারা আছেন, তারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে করাপশনের অভিযোগ কেউ কোনো করতে পারেনি আজ পর্যন্ত, এবং আমার বিশ্বাস ভবিষ্যতেও কোনো করতে পারবে না। রাজ্য নেতারাও যারা আছে তাদেরও দম নেই যে সুকান্ত মজুমদারের আঙুল তুলে বলবে যে করাপশন করেছে। ওখানে তো সিদ্দিকুল্লাহ বাবুর বিরুদ্ধে মেন অভিযোগ হচ্ছে তার লোক নাকি চাঁদা তোলে, কাটমানি খায়, সে তো তৃণমূলের লোকেরাই বলছে। দুটোকে মেলাবেন না। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ভয়ঙ্করতম জায়গায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন্দ্রীয় সরকারের বাহিনী এলে পরে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, নচেত ভোট হয় না। কেন্দ্রীয় সরকারের বাহিনী না থাকলে বাহিনীর উপস্থিতিতে অনেক সময় কাউন্টিং হলে দুষ্কৃতীরা ঢুকে যায়, মহিলাদের উপরে এই ধরনের অত্যাচার, পোস্টপল ভায়োলেন্সের যা ঘটনা ঘটেছিল, যেটুকু রিপোর্টিং হয়েছে এবং যা শাস্তি পাচ্ছে বা যেটুকু কেস নথিভুক্ত হয়েছে, সে তো সামান্য সূচের আগায় যতটুকু মাটি ওঠে ততটুকু। বাকি কত মহিলা তার উপর ঘটে যাওয়া অত্যাচারকে বলতে পর্যন্ত পারেননি। ইউনিয়ন রুম বন্ধ করার জন্য আদালতের কালকের যে নির্দেশিকা, আজও দেখা গেল সদর পেয়ে ইউনিয়ন রুম খুলে তৃণমূলের ছাত্র নেতারা বসে রয়েছেন, এবং শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত কোনো নির্দেশিকাও জারি করলো না ইউনিয়ন রুম বন্ধ করার জন্য। তৃণমূলের তরফ থেকে অফিসিয়ালি বলা হচ্ছে যে এটা তো এমন নয় যে টেলিভিশনে ব্রেকিং নিউজ দেখলাম আর ইউনিয়ন রুম গুলো পটপট করে আমরা বন্ধ করে দিলাম, আগে আমরা অর্ডার পাই তারপর তো। দেখুন, যতদিন আশ আছে যতদিন তো চাষ করতে হবে, তো মানে যতদিন সুযোগ আছে ততদিন মালটা কামাই করে নি ওখানে, তো অফিসটা খোলা রেখে। আপনি যদি কাউন্টারই বন্ধ করে দিন তো মাল কামাই কোথা থেকে হবে? ওটা তো মাল কালেকশন করার কাউন্টার, তো কাউন্টার যতদিন লংজিভিটি বাঁচানো যায় আর কি। তো আদালতের আদেশ আসবে, আদেশ পড়বেন বাবুরা, তারপরে বুঝবেন, তর্জমা করবেন,
তারপরে শেষে বলে এই ভাই একটু বন্ধ কর, কষ্ট করে কয়েকদিন পাশে টুল নিয়ে বস। এখন কাউন্টার থেকে হতো, এবার পাশে টুল নিয়ে বসে কামাই হবে। কিন্তু আপনারা এটাকে কিভাবে মানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এটা নিয়ে কোনো ব্যবস্থা নেবেন কি? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী না না, আমরা তো দেখুন শিক্ষা যেহেতু যৌথ তালিকায় বসে পরে আমরা সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারবো না, আমাদের হাতে সেই সাংবিধানিক এখতিয়ার নেই। কোর্টকে, মহামান্য আদালতকে সেই ব্যবস্থা নিতে হবে যে আদালত অবমাননা হচ্ছে। আদালত তো একটা টাইম বেঁধে দিয়েছিলেন, সেই টাইমের মধ্যে যদি না হয় তো আদালত অবমাননা, তার জন্য শিক্ষা সচিবকে কোর্ট ডেকে পাঠাবে, 2 দিন জেলে রাখবে, ঠিক হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তামান্নার মা আমরা বিকাশ এটা দেখা ভট্টাচার্য যাচ্ছে যে কসবা কলেজের যে সমস্ত অফিশিয়াল গ্রুপ, আনঅফিশিয়াল গ্রুপ, সমস্ত গ্রুপের অ্যাডমিন মনোজিৎ। মানে মনোজিতে তো হর্তাকর্তা বিধাতা, বাকি তো সব কলেজে যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে ক্যাজুয়াল স্টাফ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল যদি ওখানে ছিলেন না, ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপালের চার্জে ছিলেন, এরা হচ্ছে ক্যাজুয়াল। আর ক্যাজুয়াল পোস্টে চাকরি করা মনোজিতই হচ্ছে সর্বময় কর্তা। মনোজিতই ঠিক করে দিত কে কি পড়বে, কার কি সাবজেক্ট, সমস্ত কিছু তো ওই করতো সব জায়গায়। উনি হচ্ছে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অফ দ্যাট ল কলেজ, বাকি সব ফাও। কালীগঞ্জে বোমার হামলার ঘটনায় তামান্নার মা আজ বিকাশ ভট্টাচার্যের কাছে সমস্ত কাগজপত্র জমা দিয়ে গেছেন, হাইকোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এখন যেহেতু পুলিশ যথেষ্ট সক্রিয় নয় বলে তার অভিযোগ। দেখুন, পুলিশ তো সক্রিয় নয়, কারণ আমি যেদিন গেছিলাম তমন্না খাতুনের বাড়িতে ওর মা এবং ওর বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে, সেদিনই সকালবেলা 9খানা বোমা ওখান থেকে উদ্ধার হয়। তার আগে তমন্নার মা বহুবার বলেছে যেখানে বোম আছে আপনারা উদ্ধার করে নিয়ে যান, তো একবার চিরুনি তল্লাশি করুন। এবং স্থানীয় যারা মহিলা তারা সব নাম বলছিলেন, সবার নাম এই মুহূর্তে আমার মনে গাওয়াল বা বাওয়াল এরকম একজনের নাম বলছিলেন, যিনি মাস্টার মাইন্ড, বলছে ওদের বাচ্চারা 5 পার হলে পরে হাতে নাকি অস্ত্র ধরিয়ে দেওয়া হয়, বোমা দিয়ে খেলতে পাঠিয়ে দেওয়া হয়, এবং তাদের বাড়িতে বোমা, অস্ত্র, বন্দুক সমস্ত কিছু নাকি আছে। বলছে পুলিশও সব জানে। তো পুলিশ তো এখানে কিছু করছে না। আমরা তো চাইছি এনআইএ তদন্ত হোক, যেহেতু বোমা মারা হয়েছিল, এ তো বিস্ফোরক কাণ্ড। বিস্ফোরক কাণ্ডে পুলিশের উচিত এনআইএকে ইনভলভ করা। এনআইএ ইনভলভ হলে পরে এই গাওয়াল বাওয়াল যারাই আছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে 2-4টে ট্রিটমেন্ট করলে পরেই ঠিক হয়ে যাবে। এ তো দিদির পুলিশ নয়, মোদির পুলিশ। সোমবার থেকে কসবা ল কলেজ অবশেষে খোলা হচ্ছে পঠন পাঠনের জন্য। লালবাজারে এমনটাই অনুমতি পাওয়া গেছে। এখন প্রশ্ন উঠছে যে যেভাবে পুরোপুরি 1 সপ্তাহ বন্ধ করে দিতে হলো একটা কলেজ, জুলাই মাসের প্রথম সপ্তাহ পরেই তাদের সেমিস্টার পরীক্ষা, সেখানে 1 সপ্তাহ কলেজ বন্ধ রাখতে হলো। না না, এটা কলেজ বন্ধ রাখার তো কোনো যুক্তি নেই, কারণ যে ঘটনা ঘটেছে তার যে এলাকায় মানে অকারেন্স, যেটা আর কি অকারেন্স, প্লেস অফ অকারেন্স, সেটাকে সুরক্ষিত করে কলেজ চলতেই পারে। কিন্তু সমস্যা ওটা নয়, সমস্যাটা কলেজ খুললে পড়াবেটা কে? মনোজিৎ তো নেই, ও না থাকলে কলেজটা চালাবে কে? কে ফুল ফি, হাফ ফি, কার কি ডিগ্রি হবে, কাকে ইউনিয়ন নামে ডেকে নিয়ে যাওয়া হবে, কাকে থাপ্পড় মারা হবে, কে করবে এগুলো মনোজিৎ না থাকলে? তা আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো মনোজিতের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে পাঠানোর ব্যবস্থা করুন তাড়াতাড়ি, যিনি এই কাজগুলো করবে, ছাত্রীদেরকে ডেকে নিয়ে যাবে ইউনিয়ন রুমে। মাননীয় মুখ্যমন্ত্রী স্টকে অনেকে মনোজিতের মতো মেটেরিয়াল আছে, মাল মেটেরিয়াল আছে, তাদেরকে পাঠাবেন উনি নিশ্চয়ই। এমনটাই সন্দেহ করছে পুলিশও যে মনোজিতের মতো আরো কেউ আছে কিনা, কারণ পুলিশ এবার মনোজিতের নিয়োগের পাশাপাশি আর যারা ক্যাজুয়াল স্টাফ ওখানে নিয়োগ হয়েছেন তাদের সমস্ত তথ্য সংগ্রহ করছেন, অ্যাটেন্ডেন্স খতিয়ে দেখা হচ্ছে এবং নিয়োগপত্র খতিয়ে দেখা হচ্ছে অন্য যারা অস্থায়ী স্টাফ তাদেরও। দেখুন, পুলিশেরও দেখতে পাচ্ছি আমার মতোই মুখ্যমন্ত্রীর উপর কনফিডেন্স আছে বা আস্থা আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্টকে এইরকম মনোজিতের মতো মাল মেটেরিয়াল বেশ কয়েকটি আছে। তো সেই জন্য হয়তো পুলিশ তদন্ত করছে, কারণ পুরো বিষয়টি একটি আমাদের রাষ্ট্রীয় স্তরে উঠে গেছে। কারণ আমাদের মাননীয় জেপি নাড্ডা সাহেব যে টিম পাঠিয়েছিল, সেই টিমের নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন, তিনি ছিলেন, মীনাক্ষী লেখির মতো একজন স্বনামধন্যা অ্যাডভোকেট ছিলেন, এছাড়াও পূর্বমন্ত্রী, পূর্ব ডিজিপি মুম্বাই সত্যপাল সিং ছিলেন। সব মিলিয়ে পুরো ব্যাপারটা এখন রাষ্ট্রীয় স্তরে আছে। তো সেই জন্য মনোজ ভার্মা সাহেবও সম্ভবত ভয় পাচ্ছেন, উনি আমাদের সামনে যে কথা দিয়েছেন সেই কথা যদি না রাখতে পারেন তাহলে আমরা তো ছাড়বো না, আমরা তাকেও টানবো। আমার শেষ প্রশ্ন, মনোজিৎ মিশ্রা আজকে যাকে আমরা দেখছি ধর্ষণে অভিযুক্ত এবং প্রধান অভিযুক্ত হিসেবে, তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যাচ্ছে বিভিন্ন সময়
প্ল্যাকার্ড হাতে, কালো পতাকা হাতে, মেয়েদের সম্মানের কথা মাথায় রেখে বিভিন্ন ধর্ষণ বা অন্যান্য ঘটনায় তিনি প্রতিবাদী হিসেবে নেমেছেন। এই যে এত প্রতিবাদের ছবি, প্রতিবাদী মুখ, আজ দেখা যাচ্ছে তিনি ধর্ষণের মুখ। দেখুন, ওই বলে না হাতির দাঁত দেখানোর কিছু হয় আর খাওয়ার কিছু হয়, এরা হচ্ছে সেই ধরনের যারা দেখায় একরকম ভেতরে অন্য রকম, এবং এটাই তৃণমূল কংগ্রেসের নীতি। মনোজিৎ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলের একজন পারফেক্ট কর্মী এক্সাম্পল। তৃণমূল কংগ্রেসের কর্মীদের কেমন হওয়া উচিত তার যদি স্যালিয়েন্ট ফিচার আপনাদেরকে লিখতে হয়, শনাক্তকরণ বৈশিষ্ট্য, তাহলে মনোজিৎকে সামনে রেখে যা যা লিখবেন সব চলে আসবে। ধন্যবাদ। শেষ। বিহারে যেভাবে হচ্ছে মানে নির্বাচনী যে কৌশলটা নেওয়া হয়েছে কমিশনের তরফে, পশ্চিমবঙ্গেও সেই একই পন্থা অবলম্বন করা হবে কয়েক মাসের মধ্যে। দেখুন, কোন পন্থা অবলম্বন করা হবে সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে নির্বাচন কমিশনের মুড দেখে মনে হচ্ছে তৃণমূলের খারাপ সময় আসছে, এটা আমার অ্যাজাম্পশন। আমার কাছে ইনফরমেশন নেই, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন যে মুডে আছেন, তৃণমূল কংগ্রেসের আগামী দিনে খুব খারাপ সময় আসছে। ধন্যবাদ।